নমস্কার, শুরু করছি মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আপনারা জানেন আমরা দু তিনটে বিষয় নিয়ে এখানে আলোচনা করি, দু তিনটে খবর, এবং সেক্ষেত্রে আমার মতামত, এবং আপনাদের যদি এই ব্যাপারে মতামত থাকে আপনারাও জানান। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে অযোধ্যা রাম মন্দির সংলগ্ন আসনে বিজেপি হেরেছে, বাজেভাবে হেরেছে। একটা নয়, পাশাপাশি প্রায় সবকটা আসনে হেরেছে। এবার আরো বাজে খবর অযোধ্যা থেকে এসেছে। সেখানে নতুন মন্দিরের ভেতরে বাইরে বর্ষার জল জমছে, জল বেরোচ্ছে না। তা বর্ষা হলে একটু আধটু জল তো হবে, সে না হয় হলো। অযোধ্যা রাম মন্দিরের অন্যতম মুখ্য পূজারী আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, এইটুকু বৃষ্টিতে ছাদ থেকে চুইয়ে খোদ রামলালার উপরে জল পড়ছে। রামলালা বৃষ্টির জলে ভিজছে। মানে বাইরে জমি বিক্রিতে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, আমরা জানি। কম দামে জমি কিনে নেওয়া হয়েছে মানুষের কাছ থেকে, তারপর সেগুলো বিভিন্ন হোটেলওয়ালাদের, বিভিন্ন লোকেদের কাছে বিক্রি হয়েছে বিরাট বিরাট টাকা, আমরা জানি। অমিতাভ বচ্চন সেখানে জমি কিনেছেন, মানে জমির ডিমান্ডটা কোন জায়গায় গিয়ে উঠেছে। এবারে বিজেপির নেতারা, মন্দিরের ট্রাস্টিরা সেই ঘোটালাতে ছিলেন, সেসব আমরা জানি, খবরে বেরিয়ে গেছে। এবার মন্দিরের কনস্ট্রাকশন নিয়ে প্রশ্ন তুলছেন কে? স্বয়ং মুখ্য পূজারী। ওনার মুখে শুনুন। बात है, लेकिन जो भी मंदिर बन गए हैं जहाँ रामलला विराजमान हैं और जो आगे भी जगह बनी है उसमें एक ही पहली वर्षा में ही पानी चूने लगा, अंदर पानी भर गया था। इस पर ध्यान देना चाहिए कि जो बना है उसमें कौन सी कमी रह गई है जिसके कारण से पानी चूई रहा है। इस पर जो बना है उस पर भी ध्यान देना चाहिए और ये बहुत जरूरी है। पानी निकलने का जगह नहीं है और कल तक पानी ऊपर से चूता भी है। ये समस्या जो है इसका समाधान पहले आज कल में सोच करके उसको निश्चित कर लें, नहीं तो वर्षा जब शुरू होगी तो वहाँ पूजा अर्चना और कालता दर्शन और सब बंद हो जाएगा। রাম মন্দির প্রজেক্ট ছিল রাজনৈতিক, হিন্দু ভোট মেরুকরণের জন্য আর অর্থনৈতিক টাকা কামানোর জন্য। এর সঙ্গে রামায়ণ, রামের, রাম রাজত্বের, ন্যায় বিচারের কোনো সম্পর্ক কোনোদিনও ছিল না, এখনো নেই। তাই রামলালা বৃষ্টির জলে ভিজছেন। আগে তবু ত্রিপলের ছাউনি ছিল, এখন রামলালার মাথায় ফাটা ছাদ। কার্টেসি নরেন্দ্র মোদী। সোমবার সকালে, মানে আজ সকালে 11টায় শুরু হয়েছে শপথ গ্রহণ, চলবে মঙ্গলবার পর্যন্ত। তারপর স্পিকার নির্বাচন, সেও দিন দুই গড়াতে পারে। তারপরে সংসদের সাধারণ কাজকর্ম শুরু হলেই একের পর এক সুনামি আছড়ে পড়বে শাসক দলের ওপরে, বা আরো নির্দিষ্ট করে বলতে গেলে মোদী শাহের ওপর। এটা আমরা জানি, ওনারাও জানেন। কাজেই ওনারাও কিছু বন্দোবস্ত করে রাখছেন। দুটো বন্দোবস্তের কথা শুনতে পাচ্ছি, জানিয়ে রাখি। এগুলো বিজেপির সর্বোচ্চ মহলেই আলোচিত হয়েছে। আজ 1 বছর 2 মাসের বেশি সময় ধরে মণিপুরের জাতি দাঙ্গা চলছে। কিছুদিন একটু কম ছিল, এখন আবার তা আগের চেহারা নিয়েছে। আরএসএস ভালো মানুষ সাজার নৌটঙ্কিতে এই মণিপুর নিয়ে মোদী সরকারের চুপ থাকার কথা উল্লেখ করেছে। কেন উনি চুপ আছেন? মানে প্রায় 1 বছর পরে আরএসএস জানলো মণিপুর বলে একটা রাজ্য আছে এবং সেখানে কিছু একটা হচ্ছে। তো বিরোধীরা সংসদের নিয়মিত কাজ শুরু হলেই এই মণিপুর নিয়ে আসরে নামবে। তাই তার আগেই সম্ভবত মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করবেন। আজ রাতে, কাল সকালে, পরশু হিমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে এই নির্দেশ পাঠানো হয়েছে বলেই শোনা যাচ্ছে। এমনিতে ওই জাতি দাঙ্গা করিয়ে বিজেপি 2টো মণিপুরের আসন পেয়ে যাবেন। একটা তো নিশ্চিত, এরকমটাই ভেবেছিলেন, দুটোই গেছে। এখন যদি এই দাঙ্গা থামানো না যায়, আরো ক্ষয়ক্ষতি হতেই থাকে, তাহলে বিরোধীরা এবারে ছেড়ে কথা কইবে না। কাজেই তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বীরেন সিংকে সরিয়ে পোড়া মুখ আরো না পোড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এর সঙ্গে দ্বিতীয় সিদ্ধান্তটা আছে। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে নিটের কোয়েশ্চেন পত্র, মানে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া। এবং এখন বিভিন্ন জায়গা থেকে খবর আসছে
যে হয়েছে এ ধরনের একটা চক্র কাজ করেছে এবং তারা কোয়েশ্চেন পেপার লিক করেছে, তারা কোয়েশ্চেন পেপার বিক্রি করেছে, তারা কোয়েশ্চেন পেপার সলভ করেছে, সেগুলো মানুষের কাছে গিয়ে ছাত্রদের কাছে গিয়ে পৌঁছেছে, ছাত্রদের বাবা মার কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে, এই সমস্ত খবর এসে যাচ্ছে। কাজেই আজ না হয় কাল না হয় পরশু সুপ্রিম কোর্টে বিরোধীরা যাবেন এবং গেলে এই পরীক্ষা বাতিল হবার সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট থেকে আসবে। সেই মুখ পোড়ানোর আগে খানিকটা মুখ রক্ষার জন্য হয়তো আজকালকের মধ্যে এই নিট পরীক্ষা, যা নাকি এখন আপাতত কেবলমাত্র যাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছে তাদের পরীক্ষা নেওয়া হলো, পুরো রেজাল্টটাকেই বাতিল করার কথা ভাবছে মোদী সরকার। এবারে আমাদের রাজ্যে আসুন। বরানগরের নতুন সাংসদ সায়ন্তিকা জানিয়েছেন তিনি একা একা রাজভবনে যাবেন না। ব্যাস এইটুকু খবর পাওয়ার পরে, এটা খাবারই বটে, খোরাক, বঙ্গজীবনে আমোদ গেড়েদের আমোদ দেখে কি, এর মানে কি? তাহলে কি সায়ন্তিকাও আমাদের কীর্তিমান আনন্দ বোসের ওপরে যে অভিযোগ এসেছে সেগুলো মাথাতে রেখেই এই কথা বলেছেন? একে নারী তাই সুন্দরী, তারপর অভিনেত্রী। হতেই পারে, এক লম্পট মানুষের কাছে কোন নারী বা একা একা যেতে চাইবে? তো বহু সাধ্য সাধনার পরে জানা গেছে সেটা একটা কারণ তো হতেই পারে, কিন্তু আসল খবর হলো এবারে বিধানসভার উপনির্বাচনে ভগবান গোলার রায়াত হোসেন সরকারও জিতেছেন, যেমন জিতেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর থেকে, তৃণমূলের হয়েই জিতেছেন। কিন্তু রাজভবন থেকে আশ্চর্যজনকভাবে আমন্ত্রণপত্র এসেছে কেবল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামে শপথ গ্রহণের জন্য। তাকে আমন্ত্রণ করা হয়েছে, তো তিনি বলেছেন আমি একা যাব কেন? মানে আমার সতীর্থকেও ডাকা হলো না কেন? দলও সেই প্রশ্ন তুলেছে। আমাদের রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ আছে, তিনি এর আগেই ওই রাজভবনের এক টেলিফোন অপারেটরকে, টেলিফোন ডিপার্টমেন্টের একজন কর্মচারীকে ডেকেছিলেন, মহিলা কর্মচারী, সঙ্গে ছিল সেই কর্মচারীর সুপারভাইজার। তো ভেতরে যেতেই ওই সুপারভাইজারকে নাকি রাজ্যপাল বলেন আপনি আসতে পারেন। তারপরেই নাকি সেই হাত ধরা ইত্যাদির অভিযোগ উঠেছে। এসব জেনেই কি সায়ন্তিকা একলা যেতে রাজি হননি, নাকি নিছক ওই দলীয় কামারাদেরই দুজনেই জিতেছি একজন যাব কেন? আসল উত্তর তো সায়ন্তিকা দেবেন, আমাদের তো জানা নেই। নমস্কার।